আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। যুদ্ধবন্ধে একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তিতে যে ১৪ বিষয় থাকছে তার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইরানের কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ সমঝোতা স্মারকে থাকা ১৪টি বিষয় প্রকাশ করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া, ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরান পুনর্গঠনে অন্তত $৩০০ বিলিয়ন পরিকল্পনা, ইরানের তেল ও জ্বালানি পণ্যের উপর থাকা নিষেধাজ্ঞার অবসান। শুক্রবারের মধ্যে এই চুক্তি সই হতে পারে। এদিকে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছে প্রতি ব্যারেল $৮৩। অন্যদিকে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে বৈশ্বিক শেয়ার বাজারে। দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এ নিয়ে পরপর ২ দফা সোনার দাম বাড়ল। এর আগে টানা ৪ দফা সোনার দাম কমেছে। দেশের বাজারে আজ সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫,৪৮২ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,৩০,৪২২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২,১৯,৯৮৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১,৮৮,৫৪৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম উন্নীত হয়েছে ১,৫৩,৫৫৬ টাকা। এদিকে আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের রূপার দাম বেড়েছে ভরি প্রতি ২৩৩ টাকা ৪৪ পয়সা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এখন ৫,৩৬৫ টাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশ থেকে পাচার করেছেন বিপুল অর্থ। দেশেও তার এবং তার স্ত্রী সন্তানদের নামে রয়েছে অঢেল সম্পত্তি। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে এসব অর্থ অর্জন করেন তিনি। তার নামে দুর্নীতি দমন কমিশন দুদক একাধিক মামলা রয়েছে। দুর্নীতির আরও বহু অভিযোগ অনুসন্ধান করছে সরকারের বিভিন্ন সংস্থা। দীপু শিকদার রিপোর্ট। ১৯৮৮ সালে পুলিশে যোগ দেওয়া বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি পদে ছিলেন। এর আগে ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও ২ সন্তানের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনে। এসব মামলায় তাদের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯,৪৪,০০,০০০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২,৬২,০০,০০০ টাকা সম্পদের তথ্য গোপন। তার স্ত্রী জিশান মির্জার ৩১,৬৯,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬,০০,০০,০০০ টাকার তথ্য গোপন। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পায় দুদক। এসব সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুদক ১১,৩৪,০০,০০০ টাকা পাচারের অভিযোগে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও ২ কন্যা সন্তানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। গত বছরের ফেব্রুয়ারিতে দুদক ১১,৩৪,৫০,০০০ টাকা ঋণের পর কোথাও বিনিয়োগের তথ্য পাওয়া যায়নি। দুদকের অনুসন্ধান শুরু হলে ২০২৪ সালের ৪ মে দেশ ছেড়েছিলেন বেনজির আহমেদ। এছাড়া মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, পাশাপাশি অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া বেনজিরের কীর্তিকলাপের মধ্যে ভুয়া পিএইচডি ডিগ্রি নেয়ার ঘটনাও রয়েছে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকদের নিয়োগ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মোহাম্মদ জহির হোসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনার একক ক্ষমতা এখন প্রশাসক জহির হোসেনের উপর ন্যস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। সৌরবিদ্যুতের আলোয় আলোকিত পদ্মা সেতুর সার্ভিস এলাকা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, অন্যদিকে কমছে পরিচালন ব্যয়। সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও যোগ হচ্ছে বিদ্যুৎ। গ্রিন এনার্জির সফল ব্যবহারের নতুন উদাহরণ তৈরি করেছে দেশের এই মেগা প্রকল্প। পরিবেশ বান্ধব এই উদ্যোগ পদ্মা সেতুকে আরও টেকসই ও আধুনিক অবকাঠামোয় পরিণত করেছে। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের পাঠানো তথ্য ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। পদ্মা সেতু এখন শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও স্থাপন করেছে নতুন এক দৃষ্টান্ত। পদ্মা সেতু এলাকায় সার্ভিস এরিয়া 1, 2 ও 3-এ নেট মিটারিং গাইডলাইন্স 2025 অনুসরণ করে প্রায় 6.03 মেগাওয়াট রুফটপ সোলার সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। শরীয়তপুর অংশে সফলভাবে চালু হয়েছে 2.49 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সোলার সিস্টেম। দিনের আলোতে উৎপাদিত বিদ্যুৎ সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণ করে। এরপর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। রাতে বা মেঘলা দিনে গ্রিড থেকে নেয়া বিদ্যুতের সাথে দিনের বেলা সরবরাহকৃত বিদ্যুৎ সমন্বয় করা হয়, ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল হ্রাস পাচ্ছে। সোলারটা দিয়ে হচ্ছে আপনার বিদ্যুতের যত ফ্যাসিলিটি আছে সবকিছুই আমরা এটা দিয়ে পাচ্ছি। এতদিন আমরা সরকারি বিদ্যুৎ ব্যবহার করতাম, এখন বর্তমানে আমাদের এই সোলারের কারণে আমরা সরকারি বিদ্যুৎ ব্যবহার করি না। আগে কারেন্ট চলে যাইতো বা থাকতো না, মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে যাইতো। আমাদের জেনারেটরের অনেক ইউজ হইতো, এখন আলহামদুলিল্লাহ আমাদের দিনের বেলা জেনারেটর প্রয়োজন নেই। সৌর বিদ্যুতের অভাবনীয় সুবিধা পাচ্ছে এখানের বাসিন্দারা। সৌর বিদ্যুতের সাহায্যে ফ্রিজ, টিভি, এসি, ফ্যান সবই চালাতে পারছেন তারা। সোলার আসার কারণে ঝড় বৃষ্টি যত কিছু হোক আমাদের এখানে বিদ্যুতের কোনো সমস্যা হয় না। সোলারে কারেন্ট যায় না এবং ফ্রিজ, টিভি, এসি সব চলে, কোনো রকম কোনো সমস্যা হয় না। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিজস্ব চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডও যুক্ত করা হচ্ছে সোলার এনার্জি। আমরা আমাদের চাহিদা তো নিজস্ব চাহিদা মেটানোর পরে উদ্বৃত্তটা আমরা অন্যান্যদের ব্যবহারের জন্য দিতে পারছি, যার ফলে এটা একটা সব দিক থেকে এটা সরকারের জন্য, জনগণের জন্য উপকারী। পদ্মা সেতু সার্ভিস এরিয়া 2 এবং সার্ভিস এরিয়া 3-এ মে মাসে সৌরবিদ্যুৎ উৎপাদন হয়েছে 54,000 ইউনিট এবং ব্যবহার হয়েছে 34,000 ইউনিট। 20,000 ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। এপিআই রিলেটেড যে সার্ভিস এরিয়াগুলো আছে, এটা আমরা 3টা সার্ভিস এরিয়া, আমাদের সার্ভিস এরিয়া 1, 2 এবং 3, তো 3টাতে আমরা সোলার ইনস্টল সম্পন্ন হয়েছে। কিছু শেষ পর্যায়ে দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নতুন মাত্রা যোগ করেছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারতের অনুমোদন না পাওয়ায় নেপাল থেকে 40 মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ। 15 জুন থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা থাকলেও ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এখন পর্যন্ত সেই অনুমোদন দেয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন বলছে, ভারত বাংলাদেশ সঞ্চালন লাইনের সক্ষমতার সংকটের কারণে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের অনুমতি আটকে গেছে। পাশাপাশি নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল ভারত জ্বালানি সচিব পর্যায়ের আলোচনা চলছে। বর্ষা মৌসুমে অতিরিক্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানি করে নেপাল, তবে শীত মৌসুমে দেশটি ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।